আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক একটি ভিডিও টিউটোরিয়াল সিরিজ শুরু করেছিলাম। আজকে তার 9 নম্বর পর্ব শুরু হচ্ছে। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কন্ডিশনাল স্টেটমেন্টের ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। আজকে আমরা কন্ডিশনালের আরেকটা অংশ, যেটা হলো সুইচ কেস, সেটা লার্ন করব। আর লার্ন করার জন্য আমাদের লাস্ট যেই প্রজেক্টটি বা কোডিং এক্সাম্পলটি আমরা ব্যবহার করেছিলাম, সেম এক্সাম্পলটাই আমরা ইউজ করব। যদি আপনাদের মনে থাকে, যদি আপনারা পার্ট 8 ভিডিও না দেখে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো পার্ট 8 ভিডিও দেখে আসার জন্য। এতে করে আপনাদের ইফ এলসটাও বুঝতে সুবিধা হবে, প্রজেক্টের কনটেক্সটটাও পাবেন। আমরা একটি গ্রিটিংস সফটওয়্যার তৈরি করছিলাম, যেখানে সময়ের ইনপুটের উপরে বেস করে আমাদের গুড মর্নিং, গুড আফটারনুন এবং গুড ইভিনিং এই মেসেজগুলো কনসোলে প্রিন্ট হবে। এবং এই প্রবলেমটার সলিউশন আমরা ইফ এলস এবং নেস্টেড ইফ এলস দিয়ে করেছিলাম। আজকে আমরা সেম প্রবলেমের সলিউশনই সুইচ কেস দিয়ে করব। যেহেতু আমরা একই প্রবলেমের সলিউশন করব, সো আমাদের ইনপুট নেয়া এবং ভেরিয়েবলগুলো একই থাকবে। সো ইনপুট নেওয়ার জন্য আমরা একটা কনস্ট্যান্ট টাইপের ভেরিয়েবল তৈরি করেছিলাম, যার নাম হলো ইউজার ইনপুট। এবং নোডের মাধ্যমে ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে প্রম্পট সিঙ্ক নামে একটি থার্ড পার্টি প্যাকেজের প্রয়োজন পড়ে, সেটিকে ইনিশিয়ালাইজ করে এই ভেরিয়েবলের ভেতরে রেখেছি। এবং ইউজারের ইনপুট আমরা এই ইউজার ইনপুট ভেরিয়েবলের মাধ্যমে নিচ্ছিলাম, একটি মেসেজ দিচ্ছিলাম যাতে করে ইউজার বুঝতে পারে কি আসলে তাকে ইনপুট করতে হবে। এবং ইনপুট নেওয়ার পরে সেগুলোকে আমরা ভেরিয়েবলের ভেতরে রাখছিলাম। দুইটি ভেরিয়েবল রয়েছে, কারেন্ট টাইম অ্যান্ড এএম এবং পিএম বোঝার জন্য। এবং কারেন্ট টাইম এটি যেহেতু সময় এবং নাম্বার, তাই এটিকে আমাদের নাম্বারে রূপান্তর করে নিতে হয়েছিল, কারণ আমরা কনসোলের মাধ্যমে যে ইনপুটগুলাই দেই না কেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবগুলো স্ট্রিং আকারে সিস্টেমের মধ্যে ঢোকে। তাই আমরা এটাকে নাম্বারে পরিণত করে নিয়েছিলাম। এটাকে বলে টাইপ কনভার্সন। প্রথম কথা হলো, এই সুইচ কেস স্টেটমেন্টটা আসলে কি? সুইচ কেস স্টেটমেন্টটা হলো আরেক ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট, যেখানে একটি সুইচের উপরে ডিপেন্ড করে বিভিন্ন কেস ওয়ান বাই ওয়ান যায় এবং যেই কেসটা আসলে স্যাটিসফাই হয় সেই কেসের জিনিসটাকে, ভেতরের স্টেটমেন্টটাকে প্রোগ্রাম এক্সিকিউট করে। আমরা নর্মাল সিনট্যাক্সটা দেখিনি, সুইচ কেসের নর্মাল সিনট্যাক্সটা দেখতে কীরকম হয়। এটি হলো সুইচ কেসের একটি নর্মাল স্টেটমেন্ট লেখার নিয়ম বা সিনট্যাক্স। সো আমাদের সুইচ থাকে এবং সুইচের ভেতরে আমাদের একটা এক্সপ্রেশন থাকে। এক্সপ্রেশন সহজ ভাষায় আমরা এভাবে বুঝি যে ইউজার যে ইনপুটটা দিচ্ছে, যে ভ্যালুটা দিচ্ছে, এএম পিএম বা টাইমের নাম্বার যাই হোক না কেন, এটাকে বোঝানো হচ্ছে। এই এক্সপ্রেশনের ভ্যালু যাই হবে, ভেতরে আমাদের অনেকগুলো কেস থাকবে, যেই কেসের ভ্যালুর সাথে এই এক্সপ্রেশনের দেওয়া ভ্যালুটা ম্যাচ করানো হবে। এবং যদি এইটা ম্যাচ হয়, তাহলে আমাদের ভেতরের কোডটা এক্সিকিউট হবে। এবং আমরা যদি চাই যে আমাদের কাঙ্ক্ষিত কোডটা এক্সিকিউট হওয়ার পরে, মানে কেসটা যখন আমরা মিলে যাবে, তখন এক্সিকিউট হওয়ার পরে বাকি কোডগুলো আমার প্রোগ্রামার পড়বেই না, সেই ক্ষেত্রে আমরা ব্রেক ব্যবহার করব। তাহলে যেটা হবে, পরবর্তীতে আরও যদি কোনো কেস থাকে, ফর এক্সাম্পল আমরা যদি এই ব্রেকগুলোকে ব্যবহার না করি, তাহলে প্রোগ্রাম যেটা করে এই এক্সপ্রেশনটা নিয়ে এখানের ভ্যালুর সাথে মেলায়। যদি মিলল তাহলে তো ভালো, এই কোডটা এক্সিকিউট হয়। যদি মিলে যায়, তারপরেও সে পরের ভ্যালুগুলোর সাথে ম্যাচ করে দেখে মিলল কিনা। কিন্তু আমরা তো এটা আসলে চাই না, এটা ওয়েস্টেজ অফ টাইম এবং মেমোরি। এই কারণে আমরা এই ব্রেকটা ইউজ করি, যে ঠিক আছে, যদি তুমি পেয়ে যাও ভেতরে কোডটা এক্সিকিউট হয়ে যায়, বাকিগুলো আমার চেক দেওয়ার আর প্রয়োজন নেই। এবার আমাদের প্রিভিয়াস যে প্রবলেমটা ছিল সেটার সলিউশন করার ট্রাই করি। লেখার নিয়মটাকে আমি যেটা বললাম, যে আমরা এখানে সুইচ লিখব, তারপর ব্র্যাকেট দিব সেম অ্যাজ ইফ এলসের মতন, এবং এর মাঝখানে আমরা আসলে কোন ভ্যালুর ভেতরে সুইচ করতে চাই সেই ভ্যালুটা লিখব। সো একইভাবে আমরা যেহেতু আগে একটা প্রবলেম ফেস করেছিলাম, এএমপিএম এর একটা প্রবলেম ছিল, তাই ওই প্রবলেমটা যেভাবে সলিউশন করেছিলাম একইভাবে আমাদেরকে এটার সলিউশন করতে হবে। সো প্রথমে আমরা এএমপিএমটা এখানে চেক করব। সেম একইভাবে ইফের পরে আমরা যেমন একটা সেকেন্ড ব্র্যাকেট দিতাম, একইভাবে এই ভেতরে আমরা আমাদের কেসগুলোকে লিখব, কি কি কেস রয়েছে। সো একটা কেস, যদি আমাদের ইনপুট দেওয়া ভ্যালুটা এম হয়, তাহলে কিছু একটা এক্সিকিউট হবে। এই ভেতরে এন্টার দিলে দেখবেন যে 4টা স্পেস বা একটা ট্যাবের পরিমাণে লাইন ইনডেন্টেড হয়ে গেছে, তার মানে এই কেসের অংশটা আমাদের এখানে এক্সিকিউট হবে। সো আমাদের এখন ভেতরে চাইলে আমরা আবারও সুইচ লিখে আরও সুইচ কেস তৈরি করতে পারি, অথবা আমরা ইফ এলসটাও সুইচের ভেতরে ব্যবহার করতে পারি। প্রথমে আমরা ইফ এলসটা একটু দেখি। তো ইফ এলসের লজিক আমাদের যেটা ছিল,
মানে এম যদি হয় এই সেম লাইনটাই ধরুন আমরা এভাবে লিখেছি, ইউজার যা ইনপুট দিচ্ছে সেই ভ্যালুটা কি তাকে এই কেসগুলোর সাথে এই একটা ফুল ইফ কন্ডিশন এই কেসের সাথে সামঞ্জস্যপূর্ণ বা একই জিনিস মিন করে। তাহলে আমাদের যদি ইফ হয় তাহলে আমরা কি চাচ্ছিলাম যে ভেতরের এই মেসেজটা আমাদের প্রিন্ট হবে ইফের ভেতরে। তাহলে এই যে ইনডেন্টেড অবস্থায় আছে এটা অবশ্যই ইনডেন্ট দিয়ে নিতে হবে, এটাই হলো কোডিং স্ট্যান্ডার্ড বা প্র্যাকটিস করে ম্যাক্সিমাম পার্সন। ওকে, এটা কমেন্ট হয়ে গেল। সো কমেন্টটা আমাদের আসলে দরকার নেই, আমরা আসলে অ্যাকচুয়াল কোডই লিখছি, এটাকেও ইন্ডেন্ট দিয়ে দিলাম। যদি আমার এই ভ্যালুটা এম হয় তাহলে এই কেসটা আমার স্যাটিসফাই হবে এবং এই ভেতরে কোডটার ভেতরে যাবে এবং এক্সিকিউট হবে। আদারওয়াইজ আমরা এই এলস কন্ডিশনটা প্রিন্ট করব যেটা হলো গুড ইভিনিং ছিল। একইভাবে এটা কমেন্ট হয়ে গেছে, সো আমি আনকমেন্ট করে দিচ্ছি এবং ইন্ডেন্টটা দিয়ে দিচ্ছি। ওকে, ভালো। সো নাও আমি চাই যে এই কেসের ভেতরে যদি ঢুকে যায়, কন্ডিশনটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে ব্রেক ইউজ করতে, যাতে করে এর ভেতর থেকে বের হয়ে চলে আসে। আচ্ছা, ব্রেকটা আমরা আপাতত ইউজ না করি, আমি আপনাদেরকে আজকে নতুন আরেকটা জিনিস শিখাবো, সেটা হলো কোড ডিবাগিং। ডিবাগিং জিনিসটা ইউজ করে আমরা কোডটা লাইন বাই লাইন কোথা থেকে কিভাবে যাচ্ছে এই জিনিসটা বুঝতে পারি। আপনি প্রোগ্রামার হন, কিউএ হন, অটোমেশন ইঞ্জিনিয়ার হন, এই ডিবাগিং জিনিসটা জানা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনার নিজের কোডকে বা অন্যের কোডকে ডিবাগ করে করে আপনি বুঝতে পারেন বা প্রবলেম কোথায় আছে সেটা দেখতে পারেন। সো আমরা আরেকটা কেস লিখি, যেহেতু কেসটা এই লাইন বরাবর ছিল। সো কেস যদি পিএম হয় তাহলে কিছু একটা হবে। একইভাবে আমাদের পিএম এর যে লজিকটা ছিল ফুল লজিকটা এই ইফ থেকে ইফ এলসের পুরো অংশটা আমরা কপি করে এইখানে নিয়ে আসি। এটা কমেন্টেড অবস্থায় আছে, এটাকে আমাকে আনকমেন্ট করতে হবে। ওকে, আমাদের আগে যেটা ইফ এলস ছিল এখন আমরা সিমিলার একটা জিনিস পেয়ে গেলাম সুইচ কেস ব্যবহারের মাধ্যমে। এবং এই সুইচ কেসের আরও একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, এরকম কেস তো চাইলে আপনি অনেকগুলো ব্যবহার করতে পারেন। সো আপনি কেসগুলোকে ইফ বা এলস ইফ এগুলোর সাথে তুলনা করতে পারেন। আর শুধু এলসের জন্য একটা অপশন রয়েছে যার নাম হলো ডিফল্ট। সো ডিফল্ট মানে হলো এলস কোনো কিছুই যদি না হয় ডিফল্ট এই মেসেজটা প্রিন্ট হবে। সো আমাদের ডিফল্ট মেসেজে আসলে কি ছিল, গুড ইভিনিং। মানে কোনোটাই যদি না হয় তাহলে আমরা এটাকে ডিফল্ট মেসেজ হিসেবে দেখাতে পারি। সো কনসোলে আমরা গুড ইভিনিংটা দিয়ে দিচ্ছি। সো এবার আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করে দেখি আসলে কি হয়। সো সেম ফাইলের নাম, সো টাইম আমরা দিলাম 8, টাইম দিলাম পিএম। সো 8 PM মানে হলো আমাকে গুড ইভিনিং দেখানোর কথা, গুড ইভিনিং দেখাচ্ছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করুন, গুড ইভিনিং দুইবার প্রিন্ট হয়েছে। এটা আসলে কেন? আমরা এই সুইচ কেস যখন ব্যবহার করব ইফ এলসের ক্ষেত্রে কি ছিল যে যদি কোনো কিছু না হয় তাহলে এলস ব্লকটার কন্ডিশন আমাদের প্রিন্ট আউট হবে। কোনোটা যদি হয়ে যায় কেসের মানে ইফের ভেতরের কোনো কিছু যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে কিন্তু ইফ আমাদের আর কাজ করে না। কিন্তু সুইচ কেসের ক্ষেত্রে এটা কিন্তু ডিফারেন্ট, যদিও এটা আমি বলেছি এলসের মতন, বাট এটা এলসের বাইরেও একটু কাজ করে। সবগুলা যদি স্যাটিসফাই হয়েও যায় তারপরেও এই ডিফল্টের ভেতরে যা রয়েছে এটা অলওয়েজ প্রিন্ট হবে। সো আপনি ডিফল্ট যে দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে ডিফল্টে ডিফারেন্ট কিছুও দিতে পারেন। কথার কথা, আপনি ডিফল্টে যদি দেন গুড বাই, তার মানে আপনার এই কন্ডিশন সুইচ কেসের কন্ডিশনগুলো স্যাটিসফাই হওয়ার পরেও এই ডিফল্ট মেসেজটা আপনাকে দেখাবে। সো একইভাবে আমরা 7 PM এবং আমাদের বলছে গুড বাই, গুড ইভিনিংও প্রিন্ট হয়েছে, গুড বাইও হয়েছে। আমরা যদি এই ডিফল্ট ব্লকটা না রাখি তাহলে কি হবে? কোনো সমস্যাই নেই, আমাদের শুধু ডিফল্ট মেসেজটা গুড বাই এই মেসেজটা দেখাবে না। সো আমাদের 9 PM গুড ইভিনিং। সো ডিফল্ট যে রাখতেই হবে এমন কোনো কথা নেই। এবার ডিবাগ করে দেখি কোডটা আসলে কিভাবে যায় বা ডিবাগ আমরা কিভাবে করব। ডিবাগ করার জন্য কোডের যে কোনো একটা জায়গায় আপনাদেরকে ব্রেক পয়েন্ট সেট করতে হবে। ব্রেক পয়েন্ট কিভাবে সেট করব? ধরুন এই লাইনে ডিবাগ জিনিসটা কি এটা আগে বুঝি। ডিবাগ মানে হলো নর্মালি আমরা যখন এই যে এইখানে কোডটাকে এক্সিকিউট করছি সে কিন্তু পুরা কোডটা এক্সিকিউট করে প্রপার রেজাল্ট যা দরকার ওর কোডটার যা করার দরকার সব করে আমাদেরকে একটা রেজাল্ট রিটার্ন করছে। কিন্তু আমি চাই যে এই কোডটা এক্সিকিউট হওয়ার সময় পার্টিকুলার একটা জায়গায় এসে কোডটা স্টপ হবে এবং তারপর থেকে ম্যানুয়ালি আমি 1 বাই 1 করে আমি কি করতে চাই সেই ডিসিশনটা নেব। এটাই হলো মূলত ডিবাগিং। সো ডিবাগিং করার জন্য আমাদের একটা ব্রেক পয়েন্ট লাগবে যে জায়গাটায় আমি চাই আমার কোডটা এসে স্টপ হোক। সো এইখানে যদি আমি ব্রেক পয়েন্ট দিই, ব্রেক পয়েন্ট কিন্তু আমরা যে কোনো কোড লাইনেই দিতে পারি। সো এখানে যদি আমি ব্রেক পয়েন্টটা দেই, এবার আমরা ডিবাগ কিভাবে করব।
ডিবাগ করার জন্যে আমাদেরকে এই যে বাম পাশে একটা আইকন রয়েছে, একটা প্লে আইকন এবং এর মধ্যে একটা বাগ বা ছোট পোকার মতো, এটাই হলো ডিবাগ আইকন। সো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদেরকে প্রথম অবস্থায় এই অপশনগুলো দেখাবে। সো আমি যদি রান অ্যান্ড ডিবাগ এটাকে ক্লিক করি, তাহলে ও আমাকে আসলে জিজ্ঞেস করবে যে ওকে ঠিক আছে, তুমি যে প্রোগ্রামটা ডিবাগ করবে তোমাকে তো আগে রান করতে হবে, তুমি কোথায় রান করতে চাও? আমি এটাকে নোড জেএস এ রান করতে চাই, যেহেতু আমরা টার্মিনালেও নোডের মধ্য থেকে সব কিছু রান করছিলাম। সো নোড জেএস সিলেক্ট করলাম, করার পরে দেখুন প্রোগ্রামটা এক্সিকিউট হয়েছে এবং উপরের দিকে কিছু বাটন এসেছে এবং এই যে এই লাইনটা একটু হলুদ ধরনের একটা কালার হয়েছে এবং এই চিহ্নটা এসেছে, তার মানে কোডটা এখানে এসে স্টপ হয়ে আছে। এই উপরের বাটনগুলোর আসলে মানে কি? আমরা যদি এই বাটনটা প্রেস করি, এটার মানে হলো দেখুন কন্টিনিউ, মানে প্রোগ্রামটা কন্টিনিউ হয়ে যাবে, সবগুলো কোড রান হয়ে যাবে। কোন পর্যন্ত? যদি আর কোনো ব্রেক পয়েন্ট না দেয়া থাকে তাহলে একদম কোডের শেষ পর্যন্ত এই প্রোগ্রামের যা করার কথা নর্মালি সেটাই করবে। বাট আমি যদি মাঝখানে আরেকটা ব্রেক পয়েন্ট দিই, কথার কথা এই 19 নাম্বার লাইনে আমি একটা ব্রেক পয়েন্ট দিলাম, দিয়ে যদি কন্টিনিউ দিই তাহলে ও আবার 19 নাম্বার লাইনে গিয়ে আবারও দাঁড়াবে। দেখুন এই 19 নাম্বার লাইনে সে চলে আসবে এবং এখানে সে দাঁড়াবে। ওকে, আমরা আসলে যেটা দেখলাম, এই লাইনে আসার পরে আমরা যখন ডিবাগ করছি এটা পরবর্তীতে আর সামনে আগাচ্ছে না, মানে লাইনটা এখানেই আটকে থাকছে। এটার দুইটা রিজন হতে পারে, বাট মোস্ট প্রবাবলি আমি আমার প্রোগ্রাম লঞ্চ করার, মানে জেএস জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম লঞ্চ করার যে কনফিগারেশন রয়েছে সেই কনফিগারেশনটা একটু দেখি। এই দেখার কাজটা আমরা কিভাবে করব? আমরা উপরের যে রান বাটন রয়েছে এখানে ক্লিক করব এবং এই রান থেকেও কিন্তু আমরা স্টার্ট ডিবাগ করতে পারি। এইখানে আমরা ওপেন কনফিগারেশনস এইটার ভেতরে যাব এবং দেখুন এখানে launch.json নামে একটা ফাইল রয়েছে। তো এই ফাইলে আমরা কিন্তু আসলে ডিবাগিংয়ের জন্য দুইটা জিনিস দরকার, সেই জিনিসটা খুঁজবো। একটা হলো কনসোল আমার কোনটা ইউজ হবে এবং আমার নোডের প্যাকেজের ইন্টারনাল ফাইলগুলো স্কিপ করবে, কারণ এখানে আসলে মূলত যেটা হচ্ছে এই রিকোয়ারটা তো নোডের একটা প্যাকেজ এবং আমরা যখন ডিবাগ মোডে রান করছি ও আসলে ডিবাগ মোডে যেটা করে ও সব ফাইলে ঢোকার ট্রাই করে, কিন্তু এই প্যাকেজে সে ঢুকতে পারছে না, যে কারণে এটা আটকে যাচ্ছে। সো এই জিনিসটা আমাদের এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি যে স্কিপ ফাইলস, মানে কোন ফাইলগুলো স্কিপ করবে, নোড ইন্টারনালস। সো নোডের ইন্টারনাল যত ফাইল রয়েছে এগুলোকে স্কিপ করবে। প্লাস আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো কনসোল। কনসোলে আমরা ইন্টিগ্রেটেড টার্মিনালটা ইউজ করব। সো কনসোলে গেলে আমাদের তিনটা অপশন দিচ্ছে, ইন্টারনাল কনসোল, ইন্টিগ্রেটেড টার্মিনাল, এক্সটার্নাল টার্মিনাল। আমরা মূলত ইন্টিগ্রেটেড টার্মিনাল এটাকে চুজ করব। চুজ করার পরে এবং অবশ্যই এখানে একটা কমা দিয়ে নিতে হবে, প্রতিটা লাইনের শেষে কমা রয়েছে। এই ফাইলটাকে আমরা সেভ করব, সেভ করে আমরা ক্লোজ যদি দেই, এবার আমরা ট্রাই করে দেখি এই সেম রানে গিয়ে স্টার্ট ডিবাগ যদি দেই, এই লাইনে এসে স্টপ হবে, কোডটা স্টপ হলো। হওয়ার পরে আমরা কন্টিনিউ দিব। সো কন্টিনিউ দেওয়ার পরে কোথাও কিন্তু যাচ্ছে না, কিন্তু আমরা টার্মিনালে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ইনপুটের জন্য এখন চাচ্ছে। সো এখানে আমরা 8 দিলাম, AMPM সেটা দিলাম, তার মানে এই দুই জায়গায় তো আসলে ওর থামার কথা না, সো সে এইখানে থামবে, তার মানে এই দুইটা ইনপুটের জায়গাটা আমরা পার করে আসলাম। দেখুন এবার এই কনভার্সনের এখানে সে এসে থেমে গেল। এখানে তো কন্টিনিউয়ের মানে তো আমরা বুঝলাম, এটার মানে হলো লাইন বাই লাইন স্টেপ ওভার, মানে এই লাইন থেকে এই লাইনে চলে আসবে। এখানে আরও দুইটা রয়েছে, স্টেপ ইনটু এবং স্টেপ আউট। সো এই দুইটা আমরা পরবর্তীতে জানবো যখন আমাদের এরকম কোনো কিছুর প্রয়োজন পড়বে। আপাতত আমাদের স্টেপ ইনটু স্টেপ আউটের কিছু নেই। সো আমরা যদি এই স্টেপ ওভারটা দিয়ে যাই তাহলে লাইন বাই লাইন আমরা যাব। সো পরবর্তীতে সুইচে এসে দাঁড়ালো। ওকে, তো সুইচের এখানে আমার এখানে যে ভেরিয়েবলটা রয়েছে তার উপরে ডিবাগ মোডে থাকা অবস্থায় আমরা যদি এই কার্সরটা নিয়ে আসি, আমরা দেখব এখানে কি ভ্যালু সেট হয়েছে, PM, আমরা যেটা চাচ্ছিলাম, যেটা আমরা ইনপুট দিয়েছিলাম টার্মিনাল থেকে। দেন নেক্সট আমরা স্টেপ ওভার দিব। স্টেপ ওভার দেওয়ার পরে আমরা পরবর্তী কেসে চলে আসলাম। দেখুন আমরা কিন্তু PM দিয়েছিলাম যেটা এই কেসটা স্যাটিসফাই করেনি, তাই এই কোডের ভেতরে যায়নি, সরাসরি PM এর এই কন্ডিশনে সে চলে এসেছে এবং পরবর্তী লাইনে চলে এসেছে, যেহেতু এই কেসটা তার স্যাটিসফাই হয়েছে। এখানেও আমরা একইভাবে এই ভেরিয়েবলের উপরে হোভার করলে আমরা যে ইনপুটটা দিয়েছিলাম নাম্বার 8 সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সো আবার যদি দেই, পরবর্তী লাইনে আসলো, মানে এইখানের গুড ইভিনিং, কিন্তু এই যে এটার ভেতরে আসার পরে ইফ কন্ডিশনও কিন্তু সে ঢোকেনি, কারণ এই টাইমটা আমরা যেটা দিয়েছিলাম 8 সেটা এর ভেতরে পড়ে না। সো সে সরাসরি এই লাইনে চলে এসেছে, কারণ এই লাইনটা সে এক্সিকিউট করছে, আমরা গুড ইভিনিং দেখতে পাবো। সো আবারও যদি আমরা এটা দেই,
তাহলে লাইনের একদম কোডের একদম শেষে চলে আসলো এবং গুড ইভিনিং আমরা দেখতে পাচ্ছি। সো আবার দিলে প্রোগ্রামটা মূলত শেষ হয়ে গেল। এই হলো ডিবাগের বিষয়। এখন আমরা একটু ভিন্ন একটা ইনপুট দিয়ে দেখি যাতে আমাদের এই এম এর ভেতরে ঢোকে, তাহলে কি হয় সেটা আমরা একটু দেখি। সো আমরা আবারও প্রোগ্রামটাকে রানে গিয়ে স্টার্ট ডিবাগে করলাম, করার পরে আমাদের এই লাইনটা চলে আসলো। ওকে ফাইন, আমরা কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে আমাদের টাইম এন্ট্রি চাইলো। সো 5 AM। সো এই পর্যায়ে চলে আসলো, আমাদের নাম্বারটা আমরা কনভার্ট করলাম, করার পরে এই যে এখানে আমাদের ভ্যালুটা কি রয়েছে, এখনও আসেনি। সো নেক্সট দিলে হয়তো আসবে। হ্যাঁ, এখানে আমাদের ভ্যালুটা হলো AM। সো আমাদের AM এর কেসের ভিতরে ঢুকলো। আচ্ছা, আমরা 1 বাই 1 করে যাই। সো যাওয়ার পরে এই লাইনটাতেও সে চলে আসলো এবং দেখুন আমাদের কিন্তু ইনপুটটা ছিল AM। সো এই PM এর ভেতরে কিন্তু সে ঢুকেছে কন্ডিশনটা চেক করার জন্য, যদিও PM এ তার ঢোকার কথা ছিল না। সো আমরা যদি আবার নেক্সটে যাই, এর ভেতরের কোডগুলো সে দেখলো, ফাইনালি একটাও স্যাটিসফাই হলো না, সে লাস্টে চলে আসলো। নাও আমরা যদি এখন এখানে ব্রেক ইউজ করি তাহলে দেখি কি হয়। সো এই কন্ডিশনটা যখন কমপ্লিট হয়ে যাবে কেসের, তখন আমরা ব্রেক দিয়ে বের হয়ে যাব। এবার আমরা আবারও একই ভ্যালু দেই। সো রান স্টার্ট ডিবাগ, আমাদের ইনপুট চাচ্ছে 5 AM। নেক্সট আমরা এখানে যাই। সো AM যেহেতু ভ্যালুটা আছে, AM এর ভেতরে ঢুকবে, ভালো কথা, ঢুকলো। ঢুকার পরে এই কন্ডিশনটা 6-এর থেকে বড়, 12 থেকে ছোট, এই কন্ডিশনটা মিট করবে না। সো সে এই এলস ব্লকের মধ্যে চলে আসলো। দেন নেক্সট যদি আমি দেই, এর আগে কি হচ্ছিল, আমাদের এই PM এর ব্লকে ঢুকছিল, এখন ব্রেকে আসলো এবং সে একদম সরাসরি লাস্ট লাইনে চলে গেল। সো এতে আমার সুবিধা কি হলো, আমার এই জায়গাটা থেকে ঢুকে প্রোগ্রামের কোনো কাজ করতে হলো না, প্রোগ্রামের প্রসেসিং পাওয়ার খেতে হলো না, র্যামের পাওয়ার খেতে হলো না। একদম আমরা যা চাচ্ছিলাম পাওয়ার পরে আমরা সোজাসুজি প্রোগ্রামের শেষে চলে গেলাম। এখন এটা আমাদের কিভাবে হেল্প করে এই ব্রেকটা, এখানে শুধুমাত্র 2টা সুইচ কেস রয়েছে। সো খুব একটা বেশি ইম্প্যাক্ট করবে না। এরকম যদি 100 সুইচ কেস থাকে তাহলে কিন্তু এটা আমাদের টাইম এবং আমাদের প্রোগ্রামের এক্সিকিউশন টাইম, আমাদের প্রোগ্রামের প্রসেসিং পাওয়ার খাওয়ার যেই চাহিদা সেটা, এবং র্যাম খাওয়ার যে চাহিদা, সব কিছু কিন্তু কমিয়ে দিবে। সো ব্রেকটা আমাদের এভাবে হেল্প করে। এবার আপনাদের মনে একটা কমন কোশ্চেন আসতে পারে, আচ্ছা একই কাজ তো আমরা সুইচ কেস দিয়েও করলাম, ইফেলস দিয়েও করলাম, তো ইফেলস যদি আমি জানি, বুঝি, পারি, সুইচ কেসটা আমি কেন ইউজ করব? একই জিনিস কাজ করে একই, 2টা জিনিস আমার মাথায় রাখার দরকারটা কি? কোন কাজে আমি সুইচ কেস ইউজ করব, কোন কাজে আমি ইফেলসটা ইউজ করব? আমরা ইফেলস তখনই ইউজ করব যখন আমাদের এইরকম একটা রেঞ্জের মধ্যে, মানে শুধু নির্দিষ্ট একটা ভ্যালু না, একটা রেঞ্জের ভ্যালু। কারণ এখানে দেখুন, সো কারেন্ট টাইম গ্রেটার দেন অর ইকুয়াল 12, এটার মানে হলো 12 থেকে বেশি যত আছে সবগুলা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। সো এই ধরনের একটা রেঞ্জের মধ্যে বা অনেকগুলো ভ্যালুর মধ্যে যখন আমাকে চেক করতে হবে কন্ডিশনগুলা, তখন আমরা এই ইফেলসটা ব্যবহার করব। আর আমাদের ভ্যালুটা যদি মাত্র একটা ভ্যালুই থাকে, যেমন এই যে AM না PM, এই ধরনের একটা ভ্যালুর উপরে বেস করে যদি আমাদের কন্ডিশন চেক করতে হয় এবং সেই কন্ডিশন চেকের সংখ্যা যদি পরিমাণে যদি কম থাকে, তাহলে সুইচ কেসটা মোর ফাস্টার বিকজ অফ এই ব্রেকের কারণে। সো অল্প একটু কাজ করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যেতে পারি। সো এই 2টা কারণেই মূলত আমাদের ইফেলস এবং সুইচ কেস 2টাই লার্ন করা প্রয়োজন। আপনি অবশ্যই সুইচের কাজটা ইফেলস দিয়েও করতে পারেন, বাট প্রয়োজন ভেদে এরকম সিম্পল একটা ভ্যালুর সাথে যদি কম্পেয়ার করতে হয়, ইফেলস ইউজ না করে আপনি সুইচ ইউজ করুন। এবং ভেতরে যদি আপনাকে এরকম একটা রেঞ্জ অফ ভ্যালু বা অনেকগুলো ভ্যালুর মধ্যে কন্ডিশন স্যাটিসফাই করতে হয় এবং অ্যান্ড অরের বিষয়টা চলে আসে, সেক্ষেত্রে আপনি ইফেলসটা ব্যবহার করুন। আশা করি সুইচ কেস এবং ইফেলসের বিষয়টা বা কন্ডিশনাল স্টেটমেন্টের বিষয়টা আপনারা একদমই বুঝে গেছেন। স্টিল আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা লার্ন করব লুপ নিয়ে, বিশেষ করে ফর লুপ নিয়ে। লুপটাই কি জিনিস আর এই ফর লুপটাই কি জিনিস, কিভাবে কাজে লাগে রিয়াল এই ধরনের ছোট একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখব এবং বুঝবো। যদি আমার এই ভিডিও নতুন দেখে থাকেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।